আচ্ছা, আমরা যেহেতু টার্গেটিং বুঝে গিয়েছি, আমাদের নেক্সট স্টেপ কী ছিল? আমাদের তিনটা প্রসেস ছিল। টার্গেটিং বোঝা একটা প্রসেস, ক্যাম্পেইন টাইপ অ্যান্ড বাজেট বোঝা একটা প্রসেস, এবং তারপরে কপি বোঝা থার্ড প্রসেস। আমরা অলরেডি টার্গেটিং বুঝে গিয়েছি, এখন আমাদের কাজ হলো ক্যাম্পেইন টাইপ অ্যান্ড বাজেট আইডেন্টিফাই করা। ক্যাম্পেইন টাইপ আগে আইডেন্টিফাই করব, কারণ কোন ক্যাম্পেইন টাইপ করতেছি তার উপর ডিপেন্ড করে বাজেট বাড়বে বা কমবে। আমাদের এই প্রবলেম সলিউশন, এই পুরো ইকুয়েশন থেকে আমরা বুঝে গিয়েছি যে আমরা 8টা বা 9টা ক্যাম্পেইন চালাইতে পারবো। শুরুতেই আমরা এত ক্যাম্পেইন চালাবো না, শুরুতে আমরা সবসময় 2টা বা 3টা ক্যাম্পেইন দিয়ে যে কোনো প্রজেক্ট শুরু করব। এই ক্ষেত্রে আমাদের যেহেতু মাত্র 3টা প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছি আমরা, সো হাইয়েস্ট 3টা সলিউশন আসছে। 3টা সলিউশন থেকে আপনি এখানে কোনো ফিক্সড মানে রুল নাই যে 9টা ক্যাম্পেইনই চালাতে হবে বা 8টা ক্যাম্পেইনই চালাতে হবে। জেনারেলি আমরা সবসময় 2টা 3টা থেকে শুরু করি এবং তারপর আস্তে আস্তে বড় করি। সো এখান থেকে হয়তো আমি একটা প্রবলেম নিয়ে ওটার একটা সলিউশন নিয়ে একটা ক্যাম্পেইন বানাবো, ওই সলিউশনটা সলভ হলে জীবন কীরকম হবে ওটা নিয়ে আরেকটা ক্যাম্পেইন বানাবো। এই দুইটা দিয়ে আমি হয়তো শুরু করব। এই দুইটা যদি কাজ না হয় তখন ওই আমার সলিউশনগুলো ইউজ না করলে কী ক্ষতি হয় ওটা নিয়ে আমি হয়তো আরেকটা ক্যাম্পেইন বানায় কাজ শুরু করব। এভাবে আমি মূলত 2টা বা 3টা ক্যাম্পেইন আইডিয়া ফাইনালাইজ করব যেগুলো নিয়ে আমি কাজ করতে চাই। কীরকম সলিউশন আমি বের করেছি এটার উপর ডিপেন্ড করবে আমার ক্যাম্পেইন টাইপ ঠিক করা। আমার সলিউশন যদি হয় যে আমি খুব তাড়াতাড়ি পেট ফুড ডেলিভারি দিতে পারি, তাহলে আমার মতে একটা ভিডিও অ্যাড এখানে খুব ভালো কাজ করবে। সো সেই ক্ষেত্রে আমাদের ক্যাম্পেইন টাইপ হবে একটা ভিডিও অ্যাড, যেখানে আমি দেখাবো যে একটা কাস্টমার অর্ডার দিল, খুব সাথে সাথে অর্ডারটা আমার ওয়্যার হাউসে চলে গেল, ওখান থেকে একটা ডেলিভারি ড্রাইভার পিক করলো, সে ডেলিভারিটা নিয়ে আসলো আমার কাস্টমারের দরজায়, কাস্টমার দরজা খুললো, কাস্টমার হ্যাপি, কাস্টমারের বিড়াল বা কুকুর হ্যাপি। পুরো জিনিসটার আমি একটা ভিডিও শ্যুট করব এবং তারপরে ওটা একটা ভিডিও অ্যাড হিসেবে যাবে। সো আমার ক্যাম্পেইন টাইপ 1 নম্বর ক্যাম্পেইন টাইপ হয়ে গেল একটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন। সেকেন্ড, আমি হয়তো আরেকটা ক্যাম্পেইন চালাবো যেটার নাম আমি দিব লিড ক্যাম্পেইন, এবং ওখানে আমি প্রবলেম হিসেবে চালাবো, বা আমি ওখানে ওই ক্যাম্পেইনটা আমি চালাবো লাইফ ওয়েন থিংস গো ওয়েল। আমি দেখাবো যে আপনি যদি এখানে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার এক্সেট্রা সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার কিছুই করতে হবে না। সিম্পলি আপনি এগুলো সাবমিট করেন, আমার সেলসম্যান আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে জানবে যে আপনার বিড়াল বা আপনার কুকুর কোন ধরনের খাবার খেতে পছন্দ করে। আমার সেলসম্যান তখন দেখবে আমার ইনভেন্টরিতে ওগুলো আছে নাকি, থাকলে আমরা যে আপনাকে ডেলিভারি দিয়ে আসবো। পুরো জিনিসটা খুব সুন্দর একটা লং টেক্সটও হতে পারে, পুরো জিনিসটা একটা ভিডিও হতে পারে, বাট ওটা হবে একটা লিড অ্যাড। সো এটা গেল আমার সেকেন্ড ক্যাম্পেইন। পুরো ব্যাপারটা আমি এই কারণে ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ এই যে প্রবলেম জার্নি, এই জার্নিটা যদি আপনি না বোঝেন সেই ক্ষেত্রে আপনি আপনার ক্যাম্পেইনগুলো কীরকম হবে এটা কিন্তু বুঝতে পারবেন না। এবং ক্যাম্পেইন টাইপ বোঝা জরুরি, কারণ ক্যাম্পেইন টাইপ না বুঝলে আপনার বাজেট কীরকম হবে এটা আপনি বুঝবেন না। সো এই ক্ষেত্রে আমাদের 2টা ক্যাম্পেইন টাইপ ফাইনালাইজ করলাম আমরা। একটা ছিল ভিডিও ভিউ ক্যাম্পেইন এবং আরেকটা ছিল লিড অ্যাড ক্যাম্পেইন। এখন আমাদের বাজেট নিয়ে চিন্তা করতে হবে। আমরা আমাদের ক্লায়েন্টকে বলবো, যদি আমাদের ক্লায়েন্ট হয় একটা পেট ফুড কোম্পানি, যে প্রত্যেকটা লিডের জন্য তুমি কত টাকা অ্যাফোর্ড করতে পারবা। আমার ক্লায়েন্ট বলবে যে প্রত্যেকটা লিডের জন্য ধরেন কথার কথা আমি 50 টাকা অ্যাফোর্ড করতে পারবো। 50 টাকা যদি তুমি অ্যাফোর্ড করতে পারো সেক্ষেত্রে আমরা $5 একটা বাজেট সেট করবো এবং আমাদের গোল হবে $5 আমরা যেন প্রত্যেক দিন 10টা লিড পাই। আমি জিজ্ঞেস করবো ভিডিও ভিউ তোমার কাছে কীরকম ইম্পর্টেন্ট, ব্র্যান্ড ভিজিবিলিটি তোমার কাছে কীরকম ইম্পর্টেন্ট, প্রত্যেক 5000 ভিউয়ের জন্য তুমি কীরকম টাকা অ্যাফোর্ড করতে পারবা। বা আমি উল্টা করে বলবো যে আমার মনে হচ্ছে প্রত্যেক 5000 ভিউয়ের জন্য এত টাকা খরচ হইতে পারে, তুমি এটা দাও আমাকে, আমি তারপর অ্যাড শুরু করবো। সো ওই বাজেটের যে পুরো ইকুয়েশনটা ওইটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার ক্যাম্পেইন টাইপ ফাইনালাইজ হবে। এই কারণে ক্যাম্পেইন টাইপ 2টা ফাইনালাইজ করা জরুরি বা 3টা ফাইনালাইজ করা জরুরি। তারপরে যে আপনি চিন্তা করতে পারবেন বাজেট অ্যালোকেশন কীরকম হবে। আমার রেকমেন্ডেশন হলো মিনিমাম $5 দিয়ে শুরু করা প্রত্যেক দিন প্রত্যেক ক্যাম্পেইনের জন্য। সো আপনি যদি 2টা ক্যাম্পেইন চালান, $5, $5, $10 দিয়ে মিনিমাম শুরু হবে, এবং ম্যাক্সিমামের কোনো সিলিং নেই, বাট চেষ্টা করবেন একবারে খুব উপরে না যাওয়ার, 5, 10, 20 এর উপরে না যাওয়ার। কারণ এই 20-এর মধ্যে যদি আপনি থাকেন বা 50-এর মধ্যে যদি আপনি থাকেন, 7 দিন চলে আপনি বুঝে যাবেন যে কোন ক্যাম্পেইন ভালো পারফর্ম করতেছে। আপনি দেখবেন 1 নম্বর ক্যাম্পেইন চলতেছে না, লিড অ্যাড খুব ভালো পারফর্ম করতেছে, ভিডিও অ্যাড একদমই ভালো পারফর্ম করতেছে না, ওটা বাদ। তখন আমরা আরেকটা সলিউশন নিয়ে আরেকটা ভিডিও বানাবো বা আরেকটা ইমেজ বানাবো, আরেকটা অ্যাড বানাবো, ওটা এখানে চলে আসবে এবং তারপরে এই 2টা টেস্ট হবে এবং তারপরে ওখান থেকে আরেকটা সলিউশন আসবে, এখান থেকে আরেকটা সলিউশন হবে। এভাবে আমরা পুরো জিনিসটা টেস্ট করতেই থাকবো এবং ইভেনচুয়ালি আমরা বুঝবো যে 2টা অ্যাড খুব ভালো চলতেছে, ওই 2টা অ্যাডই আমরা কন্টিনিউ করবো, আর কিছু আমরা কন্টিনিউ করবো না, এবং ওই 2টা অ্যাডই আমরা বাজেট ঢালতে থাকবো। এভাবেই আমরা টার্গেটিং ফাইনালাইজ করে ফেলেছি, ক্যাম্পেইন টাইপ ফাইনালাইজ করে ফেলেছি এবং বাজেটও ফাইনালাইজ করে ফেলবো। ওকে, আমরা আমাদের টার্গেটিং বুঝে গিয়েছি, আমরা আমাদের ক্যাম্পেইন টাইপ বুঝে গিয়েছি, আমরা আমাদের বাজেট বুঝে গিয়েছি, এবং লাস্ট যেই ব্যাপারটা আমরা এখনও আটকে আছি সেটা হলো অ্যাকচুয়াল অ্যাড সাজানো। এবং অনেকে বলবে এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট স্টেপ, বিকজ এই জিনিসই কাস্টমার দেখবে, যে আপনার পোটেনশিয়াল কাস্টমার বা যে আপনার কাস্টমার হবে বা যাকে আপনি আপনার কাস্টমার হওয়াতে চাচ্ছেন, সে তো মূলত আপনি কি টার্গেটিং করছেন জানে না।
সে তো আপনি কি ক্যাম্পেইন টাইপ সাজাচ্ছেন ওগুলো নিয়ে সে বদার্ড না, সে আপনি কত বাজেট সেট করছেন জানে না, জানতে চায়ও না। অল হি অর শি কেয়ারস অ্যাবাউট ইজ তার সামনে কি টেক্সট আছে, তার সামনে কি ইমেজ বা ভিডিও আছে, বা তার সামনে যে কপি, সেই কপিটা আসলে কীরকম, কারণ এই কপির উপর ভিত্তি করেই সে তার নেক্সট ডিসিশনটা নিবে। কপি যদি তার ভালো লাগে, কপি যদি তার সাথে মিলে, তাহলে সে আপনি যা চান তাই করবে। কপি যদি তার সাথে না মিলে, তাহলে সে কিছু করবে না, সে স্ক্রল পাস করে চলে যাবে। আমরা চাই না সে চলে যাক, এবং এই কারণেই আমরা আমাদের কপিটাকে এমনভাবে ডিজাইন করার চেষ্টা করব যেন আমাদের যে গোল, সেই গোল আমরা সবসময় মিট করতে পারি। কপির জগতে দুইটা স্ট্র্যাটেজি আছে, যে দুইটা স্ট্র্যাটেজি খুব বেশি জনপ্রিয়, দুইটাই মার্কেটিং স্ট্র্যাটেজি। প্রথমটা নিয়ে আমরা একটু কথা বলি, আইডা। আপনারা অনেকেই হয়তো চেনেন, বেশ পপুলার, প্রায় 70-80 বছরের পুরানো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এটার নাম হলো আইডা। এটা বিবিএতেও পড়ানো হয়, কারণ এটা ট্র্যাডিশনাল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা অনেক দিন ধরে কাজ করে এসেছে এবং ডিজিটালের জন্য এটা খুব ভালো কাজ করে। আইডার ফুল ফর্ম আমি এখানে লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন। তার মানে কি? তার মানে হলো আমরা আমাদের কাস্টমারকে এমন কিছু দেখাতে চাই যাতে করে আমরা তার অ্যাটেনশন গ্র্যাব করতে পারি। নিউজ ফিড খুব ক্রাউডেড একটা জায়গা। নিউজ ফিডে যখন মানুষ যায় তখন সে অ্যাড দেখতে যায় না, তখন সে তার বন্ধুবান্ধবদের জিনিসপত্র দেখতে যায়, তখন সে তার গ্রুপের পোস্ট দেখতে চায়, পেজের পোস্ট দেখতে চায়। সে কিন্তু অ্যাড দেখতে কখনো নিউজ ফিডে যায় না। ফেসবুক অ্যাড বা মেটা এম্পায়ারের যে অ্যাড, এইটার সাথে কিন্তু গুগলের অ্যাড মিলাইলে হবে না। দুইটার অ্যাটমসফিয়ার কিন্তু ডিফারেন্ট। কারণ কি দেখেন, গুগলে যখন আপনি কিছু সার্চ করেন, আপনি অলরেডি ওই জিনিসটা খুঁজতেছেন। সো আপনি যখন অলরেডি একটা জিনিস খুঁজতেছেন, তখন যদি ওই জিনিসের 3টা অ্যাড আমি আপনাকে গুগলের রেজাল্টের উপরে দেখাই, আপনার খারাপ লাগবে না, বিকজ আপনি ওই জিনিসই খুঁজতেছিলেন। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, ফেসবুকে আপনি কিছু খুঁজতেছিলেন না, ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনি নর্মালি ব্রাউজ করতেছিলেন, হঠাৎ করে আমি আপনাকে একটা অ্যাড দেখাই দিচ্ছি। সো যদি খুব সুন্দর ব্যাটে বলে জিনিসটা না মিলে, তাহলে কিন্তু কখনোই ওই কাস্টমার কনভার্ট হবে না, এবং বেশিরভাগ সময় হয়ও না। আপনারা হয়তো জানেন না, 90%-এর বেশি মার্কেটিং স্ট্র্যাটেজি ফেল করে, 90%-এর বেশি ক্যাম্পেইন কোনো রেজাল্ট প্রডিউস করে না, বিকজ মিলে না। বেশিরভাগ সময় মিলে না, কারণ বেশিরভাগ সময় মানুষ খুব ভেবে চিনতে বুঝে শুনে অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করে না। আমি চাই না আপনারা এটা করেন, আমি চাই আপনারা খুব বুঝে শুনে স্ট্র্যাটেজিক ওয়েতে একদম আস্তে ধীরে অ্যাড ক্যাম্পেইন সাজান, যাতে করে আপনার অ্যাডের হিট রেশিও বেশি হয়। আপনারও অনেক ক্যাম্পেইন থাকবে যেগুলো মিলবে না, যেগুলো কাস্টমার কোনো কেয়ার করবে না। আমারও এরকম অনেক ক্যাম্পেইন আছে যেগুলো কাস্টমার কেয়ার করে নেই, বাট আমরা তারপরেও প্রত্যেকবার একদম বুঝে শুনে আগাবো। ঠিক আছে? আইডার ফুল ফর্ম কি? অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। অ্যাটেনশন নিয়ে আমরা যদি একটু কথা বলি, না আপনারা ওয়ার্ড দেখেই বুঝতে পারতেছেন, আমাদের গোল হবে কাস্টমার যে তার অ্যাটেনশনটা গ্র্যাব করার চেষ্টা করা। ফেক কিছু দিয়ে না, ক্লিক বেইটি কিছু দিয়ে না, বাট ইন্টারেস্টিং কিছু দিয়ে। হতে পারে ইমেজটা ইন্টারেস্টিং, হতে পারে টেক্সটটা ইন্টারেস্টিং, হতে পারে ভিডিওটা ইন্টারেস্টিং, হতে পারে পোলের অপশনগুলো ইন্টারেস্টিং, হতে পারে লিডের ক্ষেত্রে উপরের দিকে আপনি অদ্ভুত কিছু লিখেছেন। আপনি আপনার মার্কেটিং ব্রেইন ব্যবহার করে চিন্তা করবেন যে কোন জিনিসটা এমন ইন্টারেস্টিং যাতে করে আমি তার অ্যাটেনশনটা এখানে ধরে রাখতে পারি, সে যেন স্ক্রল করে চলে না যায়। ঠিক আছে? মোবাইল হলে স্ক্রল করে চলে না যায়, ফেসবুক হইলে মাউস দিয়ে স্ক্রল করে, ডেস্কটপ হইলে স্ক্রল করে চলে না যায়। সো অ্যাটেনশনটা ধরে রাখতে পারাটা খুব বেশি জরুরি, এবং অ্যাটেনশনটা আপনি ধরে রাখতে পারবেন নাকি পারবেন না, এটা কিন্তু একদম ফার্স্ট হাফ সেকেন্ডের মধ্যে ডিসাইড হয়ে যায়। কারণ একজন দিনে 300-রও বেশি অ্যাড দেখে অন অ্যাভারেজ। সো আপনি যদি তার অ্যাটেনশন ধরে রাখতে না পারেন, সে তো সব জিনিস কিনবে না, তাই না? 300 জিনিস তো মানুষ দিনে কিনে না। সো অ্যাটেনশন ধরে রাখতে না পারলে আপনার কোনো চান্সই নেই আপনার প্রোডাক্টটা পিচ করতে পারার। এরপরে হলো ইন্টারেস্ট। আমি তো আপনার অ্যাটেনশন পেয়েছি, এখন আমি আপনাকে এনাফ জিনিস দেখাইতে পারতেছি নাকি যাতে করে আপনার মনে হয় হ্যাঁ এটা কী জিনিস আমি আরেকটু দেখি, বা আমার দেখা উচিত এই পেজটার বা এই পোস্টটার ভিতরে কী আছে, বা এই ইনস্টাগ্রাম প্রোফাইলটার ভিতরে কী আছে। এগুলো যদি আমি না জানি, সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই, ইন্টারেস্ট এবং অ্যাটেনশন একদম একসাথে কাজ করে। অ্যাটেনশন পেয়েছি এবং সাথে সাথে আমার ইন্টারেস্ট দেখাইতে হবে। আমি যদি সাথে সাথে ইন্টারেস্ট দেখাইতে না পারি, তাহলে যত অ্যাটেনশনই আমি পাই সে চলে যাবে, এবং যখন সে চলে যাবে তার আর মনে থাকবে না। অ্যাটেনশন, ইন্টারেস্ট, এই দুইটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, থার্ড প্লেসে যেটা আসে সেটা হলো ডিজায়ার। ডিজায়ার মানে হলো আমার এমন কিছু দেখাইতে হবে যাতে করে সে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসটা চায় মন থেকে, সে যেন ডিজায়ার করে। তার যদি ইচ্ছা না করে কিনতে, তাহলে তো আমি তাকে যতই অ্যাটেনশন দিই, তাকে যতই ইন্টারেস্টিং জিনিসপত্র দেখাই, তার যদি কেনার ইচ্ছাটা মন থেকে না আসে, তাহলে তো সে কখনো কিনবে না। বা তার যদি আমি তাকে যে গোলটা নেওয়াইতে চাচ্ছি, আমার ক্যাম্পেইনের গোল যদি হয় লিড কনভার্ট করা, আমার ক্যাম্পেইনের গোল যদি হয় পোস্টটা শেয়ার করানো, ওটার ইচ্ছাটা তো তার মনের মধ্যে থেকে আমার জেনারেট করাইতে পারতে হবে। যদি আমি তা না পারি, তাহলে কোনো কিছুরই কোনো মানে নেই। সো ডিজায়ার আমাদের থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ হলো অবভিয়াস স্টেপ, আমাদের অ্যাকশন নিতে পারা। আমাদের চেষ্টা করতে হবে
তিনটা স্টেপ যদি আমি সহজভাবে বা সঠিকভাবে করে থাকতে পারি, আমাদের ফোর্থ স্টেপে যে অ্যাকশন নিতে পারাইতে হবে তাকে। সো আমাদের টেক্সটে, আমাদের ইমেজে, আমাদের হেডলাইনে এমন কিছু একটা থাকতে হবে যাতে করে সে অ্যাকশন নেওয়ার জন্য এনাফ এক্সাইটমেন্ট পায় মনের ভিতর থেকে, এবং তার মনে হয় সে যদি অ্যাকশন না নেয় তাহলে সে আসলেই কিছু একটা মিস আউট করে ফেলবে। এই চারটা ব্যাপার মাথায় রাখাটা খুব বেশি জরুরি আপনার জন্য। এই ফ্রেমওয়ার্কটা নিয়ে যদি আপনি কাজ করতে না চান, আইডা যেহেতু অনেক পুরানো, অনেকে বলে এখন অত এফেক্টিভ না, আমার ওরকম মনে হয় না যে অত এফেক্টিভ না। আমার বেশ ভালোই পছন্দ এবং আমার ধারণা এখন অনেক বেশি ভালো কাজ করে, এবং আমি প্রায় প্রত্যেকটা ক্যাম্পেইনে আইডা ব্যবহার করি। বাট আপনার যদি মনে হয় আপনি আইডা ইউজ না করে অন্য কিছু ইউজ করতে চান আপনার ক্যাম্পেইন সাজানোর জন্য বা আপনার কপি সাজানোর জন্য, সেই ক্ষেত্রে সেকেন্ড বেস্ট অপশন সেটা হলো AFCPL। এটার কোনো সুন্দর শর্ট, এটাকে যেমন আমি আইডা বলতেছি, এটার সুন্দর কোনো নাম নেই, AFCPLই বলতে হবে। এটা বানিয়েছে ম্যাকিনজি, এবং AFCPLও একটা খুব পপুলার মার্কেটিং কপি সাজানোর স্ট্র্যাটেজি। এখানেও আপনি যদি আইডা বুঝে থাকেন, এটা বুঝতে আপনার খুব বেশি কষ্ট হবে না। A স্ট্যান্ডস ফর অ্যাওয়ারনেস। আমি যখন তাকে অ্যাডটা দেখাবো, আমি তাকে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসের ব্যাপারে অ্যাওয়্যার করতেছি, এটা আমার স্টেপ 1। এবং অ্যাওয়্যার করার জন্য আমার উদ্দেশ্যটাই তাই থাকবে যে শুরুতে আমি তাকে অ্যাওয়্যার করব। আমি ধরেই নিচ্ছি, আমি যদি এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করি তাহলে আমি ধরে নিচ্ছি সে আমার ব্যাপারে আগে থেকে কিছু জানতো না বা আগে থেকে এনাফ জানতো না। সো এই ফ্রেমওয়ার্কের শুরুটাই হবে অ্যাওয়ারনেস থেকে। আইডা যারা ব্যবহার করে তারা অনেক সময় ভাবে যে যাকে আমি একটা দেখাচ্ছি সে অলরেডি আমার কথা হয়তো জানে, এই কারণে শুরু হয় অ্যাটেনশন থেকে। বাট AFCPL এর ক্ষেত্রে আমরা শুরুই করতেছি অ্যাওয়ারনেস থেকে, বিকজ আমরা ধরে নিচ্ছি সে আমার কথা কিছু জানে না। সো AFCPL যারা ব্যবহার করে আপনারা দেখবেন অনেক সময় অ্যাডে শুরুতে তারা আমরা কারা, আমরা কি করি, এই ধরনের কথাবার্তা হয় টেক্সটে লেখে বা হেডলাইনে লেখে বা ভিডিও শুরুতে বলে, বিকজ তারা AFCPL ব্যবহার করতেছে। অ্যাওয়ারনেসের পরে ফ্যামিলিয়ারিটি। আমি 2-3 বার যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা এই ক্যাম্পেইনটাই আমি যখন তাকে 2-3 বার দেখাবো, তখন আমি একবার ডাইরেক্ট ফ্যামিলিয়ারিটি থেকে শুরু করতে পারবো, বিকজ সে অলরেডি অ্যাওয়্যার হয়ে গিয়েছে। সো এখন আমার কাজ আমার যে ব্র্যান্ডটা সেইটা তার সাথে পুরোপুরি ফ্যামিলিয়ার করে ফেলা, যাতে পরের বার আমি সরাসরি সেকেন্ড স্টেপ থেকে শুরু করতে পারি, তার প্রত্যেকবার যেন অ্যাওয়্যার হইতে না হয়। থার্ড কনসিডারেশন ভেরি সিমিলার টু ডিজায়ার। ডিজায়ার একটু ডিরেক্ট শোনায় যে আমি চাচ্ছি সে আমার প্রোডাক্টটা ডিজায়ার করুক, কনসিডারেশন একটু ভদ্র শোনায় যে আমি চাচ্ছি সে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা কনসিডার করুক। দুইটা সেম জিনিস, আসলে কোনো ডিফারেন্স নাই এই দুইটার মধ্যে। আমরা চাচ্ছি যে মানুষ সে যেন আমার প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা কনসিডার করে। সে যেহেতু আমার প্রোডাক্টের ব্যাপারে অ্যাওয়্যার হয়ে গেছে অলরেডি, সে যেহেতু আমার প্রোডাক্টের ব্যাপারে অলরেডি ফ্যামিলিয়ার হয়ে গেছে, সো সে যেন এখন আমার প্রোডাক্ট বা সার্ভিসটা কনসিডার করে। ফোর্থ স্টেপ পারচেস। এগেইন অ্যাকশন এবং পারচেসের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নেই, দুইটা সেম জিনিস, বিকজ পারচেস ইজ আ ফর্ম অফ অ্যাকশন। সো পারচেসকে আমরা সরায় বলতে পারি যে পারচেসের জায়গায় যদি লিড সাবমিশন, পারচেসের জায়গায় যদি ভিডিও ভিউ বলি, এগুলো সবই অ্যাকশন। পারচেসও কিন্তু একটা অ্যাকশন, এবং কনসিডার করার পরে সে যদি পারচেস না করে তাহলে তো আমাদের হইল না, তাই না? আমরা চাই সে পারচেস করুক। এবং লাস্টে যে লয়্যালটি, পারচেস করার পরে আমরা যদি তাকে খুব ভালো সার্ভিস দিতে পারি তাহলে সে একজন লয়াল কাস্টমার হবে, যাতে করে পরের বার সে সরাসরি পারচেস থেকে শুরু করতে পারবে, পরের বার কনসিডারেশনই তার যেতে হবে না। আমরা চাই কাস্টমারের জার্নি যত ছোট হয়। প্রথমবার যখন আমি তাকে দেখাচ্ছি তখন AFCPL হচ্ছে আমি অ্যাওয়ারনেস থেকে শুরু করতেছি। সেকেন্ডবার আমি অ্যাওয়ারনেস থেকে শুরু করতে চাই না, আমি ডাইরেক্ট ফ্যামিলিয়ারিটি থেকে শুরু করতে চাই। ইভেনচুয়ালি সে যখন লয়াল কাস্টমার হয়ে যাবে তখন শুধু পারচেস লয়াল, প্রত্যেকবার আমি তাকে হ্যাপি সার্ভিস দিব, ভালো সার্ভিস দিব, সে লয়াল হবে, সে এক স্টেপ উপরে যে আবার কিনবে, সে আবার লয়াল হবে, এবং এই সাইকেলটা চলতেই থাকবে। আমি আর উপরের দিকে কনসিডারেশনে নিবই না। কনসিডারেশনে যদি সে আবার চলে যায় একবার লয়াল হওয়ার পরে, তার মানে আমি কোনো কিছু খারাপ করেছি যে কারণে তার এখন আবার কনসিডার করতে হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিস। ওটা করতে হওয়া উচিত না। আমাদের প্রোডাক্ট বা সার্ভিস এনাফ ভালো হওয়া উচিত যাতে করে সে লয়্যালটি এবং পারচেসের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে। এই দুটা ফ্রেমওয়ার্ক মানুষজন ব্যবহার করে যখন তারা কপি নিয়ে কাজকর্ম করে, এবং এই দুইটা ফ্রেমওয়ার্কের যে কোনো একটা যদি আপনি ব্যবহার করেন এবং চিন্তা ভাবনা করে কপি সাজান, সেক্ষেত্রে আপনার কপি সবসময় অন্যান্য যে কারো কপি থেকে অনেক ভালো হবে।